আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? অবশ্যই আল্লাহর রহমতে ভালো আছেন। ভিউয়ার্স, এর আগের ভিডিও টিউটোরিয়ালে আমরা রুলস অন কারেক্টিভ ফর্ম অফ ভার্বস এর প্রথম পর্বে আমরা 5টি রুলস সম্পর্কে আলোচনা করেছিলাম উদাহরণসমূহ সহ। সো ভিউয়ার্স, আজকের দ্বিতীয় পর্বেও আমরা 5টি রুলস আমরা আলোচনা করব এবং 5টি রুলসের জন্য আমরা এখানে 5টি ভিন্ন ভিন্ন সেন্টেন্স এখানে তুলে ধরেছি এবং প্রতিটি সেন্টেন্সের মধ্যে ব্র্যাকেটে যে ভার্বটি আছে এবং সেই ভার্বটিও আনসারটি সহ আমরা প্রতিটি সেন্টেন্সের শেষ অংশে সংযুক্ত করেছি। যেমনটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন, গোটা আমরা এখানে টু গো লিখেছি, এখানে ভাইটা আমরা এখানে ভরটি লিখেছি, ম্যাকটা আমরা এখানে মেইটি লিখেছি, ডোটা আমরা এখানে ডান লিখেছি এবং রিডটা আমরা ওয়াচ রিডিং লিখেছি। সো ভিউয়ার্স, এই যে আপনারা যে পরিবর্তনটি দেখতে পাচ্ছেন এখানে, সো আসলে এই পরিবর্তনগুলি কেন হয় এবং কি কারণে এবং কোন রুলসটি অনুসরণ করতে হবে আপনাকে যে এই পরিবর্তনগুলি নিয়ে আসার জন্য। তো আজকের এই ভিডিওতে আমরা সেই বিষয়সমূহগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো তার আগে বলে দিচ্ছি, আপনি যদি আমাদের চ্যানেলের ভিডিও প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথে থাকুন। ভিউয়ার্স, এখানে প্রথম ক্ষেত্রে আমি যে উদাহরণসমূহটি লিখেছি, ইট ইজ আ টাইম গো টু কলেজ। সো ভিউয়ার্স, এখানে ব্র্যাকেটের মধ্যে যে ভার্বটি আছে, সো সেই ভার্বটি আমরা এখানে টু গো লিখেছি। সো এখানে আসলে ফিল ইন দ্য গ্যাপসে আমাদের এখানে গোটা পরিবর্তন করে এখানে টু গো লিখতে হবে। সো ভিউয়ার্স, আসলে এখানে আমি কেন এখানে টু গো লিখলাম, সো ভিউয়ার্স, যে রুলসটি আপনারা স্মরণ রাখবেন এবং যে রুলসটি অনুসরণ করে আপনারা এই ধরনের ফিল ইন দ্য গ্যাপসগুলি পরিপূর্ণ করবেন। সো ভিউয়ার্স, যদি কোনো সেন্টেন্সের প্রথম দিকে ইট ইজ আ টাইম এবং ইট ইজ হাই টাইম এর পরে যদি ফিল ইন দ্য গ্যাপসে থাকে তাহলে পরবর্তী ইনফিনিটিভ হবে। সো ভিউয়ার্স, ইনফিনিটিভ বলতে এখানে বোঝানো হচ্ছে টু প্লাস ভার্ব, টু প্লাস ভার্ব। সো সেক্ষেত্রে আমরা এখানে টুটা সংযুক্ত করেছি এবং পাশে যে ব্র্যাকেটের মধ্যে যে ভার্বটি আছে, সো সেই ভার্বটি আনসারে সংযুক্ত করে দিয়েছি, যেটি সঠিক আনসার রূপ এখানে হয় টু গো। ভিউয়ার্স, আরেকটি বিষয় আপনাকে স্মরণ রাখতে হবে, যদি সেন্টেন্সের মধ্যে ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইম উল্লেখিত আছে এবং এর পরবর্তী যদি কোনো সাবজেক্ট উল্লেখিত থাকে তাহলে পরবর্তী ব্র্যাকেটের মধ্যে যে ভার্বটি থাকবে সেই ভার্বটি ফার্স্ট টেন্সে লিখতে হবে। যেমন আমরা এই ধরনের একটি সেন্টেন্স এখানে উল্লেখিত করছি, ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম কমা, এর পরবর্তী আমরা এখানে সাবজেক্ট উল্লেখিত করছি, এর পরবর্তী ফিল ইন দ্য গ্যাপস দেওয়া আছে, এর পরবর্তী আমরা এখানে লিভ উল্লেখিত করলাম এবং ইন দ্য প্লেস লিখলাম, ইন দ্য প্লেস। সো ভিউয়ার্স, এখানে আমরা আরেকটি সেন্টেন্স লিখেছি, ইট ইজ হাই টাইম উই, এখানে আমরা ফিল ইন দ্য গ্যাপস দিয়েছি, এর পরবর্তী ইন দ্য প্লেস। সো ভিউয়ার্স, যদি কোনো সেন্টেন্সের মধ্যে এখানে আপনারা যে ফিল ইন দ্য গ্যাপসের মধ্যে যে লিভটি দেখতে পাচ্ছেন, সো সেই লিভটি আমরা এখানে লেফট সংযুক্ত করব। সো ভিউয়ার্স, আসলে কেন এখানে আমরা লেফট সংযুক্ত করলাম, কিন্তু এর আগে আমরা যে এখানে টু গো সংযুক্ত করেছি, সো সেক্ষেত্রে সেই অনুযায়ী আমরা এখানে লিভের পরে আমরা তো এখানে টু সংযুক্ত করতে পারি, টু লিভ লিখে দিতে পারি। সো ভিউয়ার্স, আসলে এখানে আরেকটি বিষয় ভিন্নতা আছে, যেটি হচ্ছে ইট ইজ হাই টাইমের পরে আমরা এখানে দেখতে পাচ্ছি ফিল ইন দ্য গ্যাপস উল্লেখিত আছে, ইট ইজ টাইমের পরে ফিল ইন দ্য গ্যাপস আছে, কিন্তু এখানে আমরা উপরে যে উদাহরণসমূহটি এখানে লিখেছি, ইট ইজ হাই টাইমের পরে কমা, এর পরবর্তী সাবজেক্ট উল্লেখিত আছে। সো ভিউয়ার্স, সেক্ষেত্রে আপনারা এখানে ব্র্যাকেটের মধ্যে যে ভার্বটি আছে, সো সেই ভার্বটি আমরা এখানে ফার্স্ট ফর্মে লিখেছি। সো ভিউয়ার্স, আসলে আপনাকে যে রুলসটি স্মরণ রাখতে হবে, যদি ইট ইজ হাই টাইম এবং ইট ইজ টাইম উল্লেখিত আছে, ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইম উল্লেখিত আছে এবং উল্লেখিত থাকার পর এর পরবর্তী যদি কোনো সাবজেক্ট উল্লেখিত থাকে তাহলে ব্র্যাকেটের মধ্যে যে ভার্বটি থাকবে সেই ভার্বটি এখানে ফার্স্ট ফর্মে লিখতে হবে। এর পরবর্তী আপনারা দ্বিতীয় সেন্টেন্সে যে উদাহরণসমূহটি আমরা এখানে লিখেছি, আই ওয়েন্ট টু মার্কেট অ্যান্ড বাই এ পেন। সো আমরা এখানে বাইটা এখানে পরিবর্তন করে আমরা এখানে বট সংযুক্ত করেছি। সো ভিউয়ার্স, কেন আমরা আসলে এখানে বট সংযুক্ত করেছি, কেন আপনারা ভাইটা বট লিখবেন, সো আসলে আপনাকে যে রুলসটি স্মরণ রাখতে হবে, যদি কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত দুটো কোঅর্ডিনেট ক্লজে প্রথমটি যদি ফার্স্ট টেন্সে হয়, প্রথমটি যে ভার্বটি আছে, সো সেই ভার্বটি যদি ফার্স্ট টেন্সে হয় তাহলে দ্বিতীয়টিও সাধারণত
ফার্স্ট টেন্সে হয়। সো সেই সুবাদে আমরা এখানে প্রথমটি দেখতে পাচ্ছি এখানে ওয়েন্ট দেওয়া আছে, যেটি সাবজেক্টের পরে যে ভার্বটি দেওয়া আছে, সো সেই ভার্বটি ফার্স্ট টেন্সে দেওয়া আছে। সো এখানে অ্যান্ড এর পরে আমরা যে ফিল ইন দ্য গ্যাপসে দেখতে পাচ্ছি এবং এখানে যে ভার্বটি দেখতে পাচ্ছি ব্র্যাকেটের মধ্যে, সো সেই ভার্বটিও আমরা এখানে ফার্স্ট ফর্মে লিখেছি। তো ভিউয়ার্স আবারও সেই রুলসটি আপনাদের সাথে শেয়ার করছি। কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত দুটো কোঅর্ডিনেট ক্লজে প্রথমটি যদি ফার্স্ট টেন্সে হয় তাহলে দ্বিতীয় ভার্বটিও সাধারণত ফার্স্ট টেন্সে লিখতে হবে। সো ভিউয়ার্স তৃতীয় ক্ষেত্রে আমরা যে উদাহরণ সময়টি এখানে তুলে ধরেছি, আই বট এ পেন ইন ঢাকা। সো ভিউয়ার্স এখানে আমরা ব্র্যাকেটের মধ্যে যে ভার্বটি আছে, সো সেই ভার্বটি আমরা এখানে মেইট লিখেছি, সো ভিউয়ার্স কেন আমরা এখানে মেইট লিখলাম এবং যে রুলসটি আপনারা স্মরণ রাখবেন, নাউনের পূর্বে বা পরে মডিফায়ার হিসেবে ব্র্যাকেটের মধ্যে যে ভার্বটি আছে সেই ভার্বটি অবস্থান বেঁধে, অর্থাৎ যদি কাজটি অসমাপ্ত রয়ে যায় তখন সেক্ষেত্রে আপনি ব্র্যাকেটের মধ্যে যে ভার্বটি থাকবে সেটি প্রেজেন্ট পার্টিসিপলে হবে। আর যদি কাজটি সমাপ্ত হয়ে যায় তাহলে ব্র্যাকেটের মধ্যে যে ভার্বটি আছে, সো সেই ভার্বটি ফার্স্ট ফর্মে লিখতে হবে। সো সেক্ষেত্রে আমরা এখানে যে উদাহরণ সময়টি এখানে লিখেছি, আই বট এ পেন ইন ঢাকা। যেহেতু আমি যে কলমটি আমি একটি কলম ক্রয় করেছি যেটি ঢাকার মধ্যে তৈরি। সো ভিউয়ার্স যেহেতু এটি কাজটি সমাপ্ত হয়ে গেল, যেহেতু কলমটি তৈরি করা হয়েছে ঢাকার মধ্যে এবং সেটি আমি ক্রয় করে ফেলেছি, যেহেতু এখানে কাজটি সমাপ্ত, সো সেক্ষেত্রে আমরা এখানে মেকটা মেইট করেছি। যেমনটি আমরা যদি আরেকটি উদাহরণ সমূহ এখানে তুলে ধরি, যেমনটি আমরা এখানে লিখলাম দেয়ার ইজ এ বার্ড, আমরা এখানে ফিল ইন দ্য গ্যাপস লিখলাম। এর পরবর্তী আমরা এখানে লিখতে পারি প্লে অংশটুকু লিখলাম, ইন দ্য স্কাই কথাটি লিখলাম। সো ভিউয়ার্স আমরা এখানে দেখতে পাচ্ছি দেয়ার ইজ এ বার্ড ইন দ্য স্কাই একটি উদাহরণ সমূহ এখানে লিখেছি। সো আমরা এখানে রুলস অনুসারে প্লেইং লিখে দিলাম। সো ভিউয়ার্স কেন আমরা এখানে মেকটা মেড করলাম কিন্তু এখানে প্লেইং লিখে দিলাম? সো ভিউয়ার্স আসলে যে রুলসটি আপনারা এই ক্ষেত্রে স্মরণ রাখতে হবে, দেয়ার ইজ এ বার্ড ইন দ্য স্কাই, যেহেতু আমরা এখানে অর্থটা জেনে বুঝতে পারলাম যে কাজটি এখনো সমাপ্ত হয়নি, যেটি অসমাপ্ত রয়ে গেছে, যেমনটি অর্থটি হচ্ছে আকাশে একটি পাখি উঠছে, যেহেতু কাজটি এখনো সমাপ্ত হয়। সো সেক্ষেত্রে আমরা এখানে ভার্বটি প্রেজেন্ট পার্টিসিপল এখানে সংযুক্ত করেছি। যদি কাজটি অসমাপ্ত রয়ে যায় এবং সেক্ষেত্রে আপনি ব্র্যাকেটের মধ্যে যে ভার্বটি থাকবে সেই ভার্বটি প্রেজেন্ট পার্টিসিপলে লিখতে হবে। আর যদি কাজটি সমাপ্ত হয়ে যায়, সো সেক্ষেত্রে আপনারা ব্র্যাকেটের মধ্যে যে ভার্বটি থাকবে সেটি ফার্স্ট ফর্মে লিখবেন। সো ভিউয়ার্স অবশ্যই আপনারা সেই রুলসটিও বুঝতে পেরেছেন। এবং চতুর্থ ক্ষেত্রে আমরা যে উদাহরণ সমূহটি এখানে তুলে ধরেছি, হ্যাভিং ডু দ্য সাম শি স্লেপ্ট। সো ভিউয়ার্স এখানে আমরা ডুটা এখানে ডান লিখেছি। সো ভিউয়ার্স আসলে এখানে যে উদাহরণ সমূহটি এখানে লিখেছি, আসলে এখানে একটি সিম্পল রুলস, আপনারা এটি সহজে স্মরণ রাখতে পারবেন। যদি কোনো সেন্টেন্সের মধ্যে প্রথম দিকে হ্যাভিং উল্লেখিত আছে বা গট উল্লেখিত আছে বা গ্যাট উল্লেখিত থাকলে এবং এর পরবর্তী যদি ফিল ইন দ্য গ্যাপস থাকে, তাহলে পরবর্তী ব্র্যাকেটের মধ্যে যে ভার্বটি থাকবে সেই ভার্বটি ফার্স্ট পার্টিসিপল লিখতে হবে, ভার্বের V3 হবে। সো আমরা সেই ক্ষেত্রে এখানে ডুটা এখানে ডান লিখেছি। এর পরবর্তী আমরা পঞ্চম ক্ষেত্রে যে উদাহরণ সমূহটি এখানে তুলে ধরেছি, হুইল আই এখানে কমা দেওয়া আছে, দ্য টেলিফোন র্যাং। সো ভিউয়ার্স এখানে আসলে আমরা রিডটা এখানে ওয়াচ রিডিং লিখেছি। সো আমরা কেন এখানে ওয়াচ রিডিং লিখলাম? সো ভিউয়ার্স আসলে যে রুলসটি আপনারা স্মরণ রাখবেন, এখানে যদি কোনো সেন্টেন্স যদি হুইল দ্বারা শুরু হলে, তাহলে এর পরবর্তী যদি সাবজেক্ট উল্লেখিত আছে, মনে করেন এখানে হুইল আছে, হুইল প্লাস সাবজেক্ট উল্লেখিত থাকলে সাবজেক্ট আছে, সাবজেক্ট এবং পরবর্তী যে ভার্বটি হবে এখানে আপনাকে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে হবে। তো হুইলের পরে যদি সাবজেক্ট উল্লেখিত থাকে তাহলে সেক্ষেত্রে পরবর্তী আপনারা ব্র্যাকেটের মধ্যে যে ভার্বটি দেখতে পাবেন, সো সেই ভার্বটি ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। সো ভিউয়ার্স ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটি হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াচ ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি। সো সেই সুবাদে আমরা এখানে ভার্বের সাথে আইএনজি সংযুক্ত করেছি, রিডিং লিখেছি। ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন অনুসারে আমরা এখানে রিডিং এর সাথে ওয়াচ সংযুক্ত করেছি।
করেছি। সো ভিউয়ার্স, যদি আবার হুইলের পরে সাবজেক্ট উল্লেখিত নাই, ডাইরেক্টলি ফিল ইন দ্য গ্যাপস দেওয়া আছে, তাহলে ব্র্যাকেটের মধ্যে যে ভার্বটি থাকবে সেই ভার্বের সাথে আপনি আইএনজি সংযুক্ত করে ফিল ইন দ্য গ্যাপসে বসিয়ে দিবেন। সো ভিউয়ার্স, অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন আজকে আমরা রুলস অন ক্যারেক্টার ফর্ম অফ ভার্বস এর মধ্যে যে 5টি সেন্টেন্স লিখেছি এবং 5টি সেন্টেন্সের মধ্যে যে রুলসগুলি আমরা আলোচনা করেছি, সো সেই রুলসগুলি অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। সো ভিউয়ার্স, পরবর্তী আমরা আরো কয়েকটি টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করব ভার্ব সম্পর্কিত এবং উদাহরণসমূহ সহ। আজ এ পর্যন্তই। ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চনস, প্লিজ সেন্ড মি মেসেজ অন মাই ফেসবুক পেজ। প্লিজ লাইক ইন দিস ভিডিও and publish your comment below and share this video with your friends.